আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি জার্মান পিআর, পার্মানেন্ট রেসিডেন্স বা যেটা করে বলে যে নিডালাসুং ইয়ালাউবনিস এই বস্তু নিয়ে কথা বলবো। এই ভিডিওটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। একদম শুরুতে আমি বলবো যে কোন কোন ক্যাটাগরিতে আমরা জার্মান পিআরের জন্য আবেদন করতে পারি। 2 নম্বরে থাকবে যে আমি এখানে একটা ইমেল খুলে রেখেছি লিটারেলি। আমার কাছে আবেদনের পরে ওরা যেই ডকুমেন্টসগুলো চেয়েছে ওই লিস্টটা পুরোটা আমি আপনাকে দিয়ে দিব ভিডিওর দ্বিতীয় অংশে। ভিডিওর তৃতীয় অংশ হচ্ছে পিআরের যেই বেনিফিটসগুলো আছে সেগুলো অল্প করে বলার চেষ্টা করব, এবং ভিডিওর 4 নম্বর অংশ যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখবো, যেটা হচ্ছে আপনার এই পিআরের জার্নিটাকে একটু স্মুথ করা বা আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করবে। ঠিক আছে, চলেন আমরা ভিডিও শুরুর অংশে যাই যে আমরা কোন কোন ক্যাটাগরিতে পিআরের জন্য আবেদন করতে পারি। আপনি যদি ওদের ইমিগ্রেন্টসদের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা www.bumf.de এই ওয়েবসাইটে যান, তাহলে দেখবেন যে এখন পর্যন্ত লেখা হচ্ছে আপনি যদি এমন কেউ হন যে হচ্ছে এখানে চাকরি করতে আসছেন, আপনি 5 বছর ধরে চাকরি করছেন এবং হচ্ছে আপনি 5-12-60টা পেনশন দিয়েছেন, B1 এর সার্টিফিকেট নিয়েছেন ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে আইনবুর্গেরং টেস্ট বা যেটা করে বলে যে লেভেল ইন ডয়চল্যান্ড টেস্ট, এই টেস্টটা দিয়েছেন, মানে হচ্ছে আপনি এদের নিয়ম কানুন সব কিছু আপনি জানেন। এরকম কেউ যদি আপনি হন তাহলে 5 বছর পরে আপনি হচ্ছে পিআরের জন্য আবেদন করতে পারবেন। তবে এটা খুবই হাস্যকর একটা রুলস এই মুহূর্তে, কারণ হচ্ছে ওদের নতুন নিয়ম অনুযায়ী এই সমস্ত জিনিসপত্র থাকলে 5 বছর পর আপনি সরাসরি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ এই নিয়মটা চেঞ্জ হবে খুব শীঘ্রই, আমরা আশা করছি। তবে এখন পর্যন্ত এটাই লেখা, এবং আপনি যদি অ্যাজাইলাম হন সেক্ষেত্রেও হচ্ছে আপনার 5 বছর পরে আপনি আবেদন করতে পারবেন। তবে অ্যাজাইলামদের জন্য আরও জিনিসটা অনেক জটিল, আরও অনেক জায়গা থেকে হচ্ছে অনেক পারমিশন লাগে, আমরা সেদিকে না যাই। আমার কাছে মনে হয় না যে কোনো অ্যাজাইলাম আসলে আমাকে ফলো করে। ঠিক আছে, আচ্ছা এবার আসে যে 5 বছরের বাইরের নিয়মগুলো কি কম সময়। একটা নিয়ম হচ্ছে যে কি আপনি কোনো একটা অফিসার পদে আছেন, মানে হচ্ছে আপনি সিভিল সার্ভিসে জব করছেন, আপনার এমপ্লয়ার হচ্ছে জার্মান, 3 বছর পরে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। আর একটা হচ্ছে যে আপনি যদি স্কিল্ড ওয়ার্কার হন। এখন এই স্কিল্ড ওয়ার্কার বলতে ওরা কিন্তু স্পেসিফিক কিছু লিখে রাখে না এই ওয়েবসাইটে, আপনি গেলে দেখবেন। তবে আমি অন্যান্য জিনিসপত্র পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে কোনো সিগনিফিকেন্ট রোল, যেমন ধরেন আপনি একজন রিসার্চার, ঠিক আছে, আপনি একজন ডাক্তার, কিংবা আপনি স্টেম ফিল্ডে আছেন, খুবই সিগনিফিকেন্ট রোলে একটা আছেন আপনি, সেরকম ক্ষেত্রে হচ্ছে আপনার 5 বছর অপেক্ষা করতে হবে না, আপনি 3 বছর পরে আবেদন করতে পারবেন। আপনি যদি সেলফ এমপ্লয়েড হন তাহলেও হচ্ছে আপনি যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি যদি আপনি আর্ন করেন এবং পেনশন টেনশন ল্যাঙ্গুয়েজ সব যদি ঠিক থাকে, তাহলেও আপনি 3 বছর পরে আবেদন করতে পারবেন। আপনি যদি এমন কেউ হন যে হচ্ছে আপনার পরিবারের কেউ হচ্ছে যে জার্মান, সেক্ষেত্রেও হচ্ছে আপনি 3 বছর পরে আবেদন করতে পারবেন, এবং আপনার স্পাউস যদি জার্মান হয় সেক্ষেত্রেও আপনার 5 বছর অপেক্ষা করার দরকার নেই, আপনি আবেদন করতে পারবেন 3 বছর পরে। এবার আসি যেটার জন্য আপনারা হা করে বসে আছেন, সেটা হচ্ছে স্টুডেন্টদের ক্যাটাগরি, যেটা আমার ক্যাটাগরি। স্টুডেন্টদের জন্য নিয়মটা কি? স্টুডেন্টদের জন্য নিয়মটা হচ্ছে আপনি আসলে ব্যাচেলর করতে আসেন, মাস্টার্স করতে আসেন, কিংবা আপনি আউসবিল্ডিং করতে আসেন, ডাজন্ট ম্যাটার, ইউ কেম হিয়ার ফর স্টাডি, ইউ ফিনিশড ইউর ডিগ্রি অ্যান্ড নাও ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 years, এবং আপনার কাছে B1 এর সার্টিফিকেট আছে, আইনবুর্গেরং টেস্ট আপনি দিয়েছেন, মানে সেখানকার রুলস যা আছে সব আপনি জানেন, হিস্ট্রি সব আপনি জানেন। এরকম যদি হয় তাহলে হচ্ছে যে আপনি এই 2 বছর চাকরি করার পরে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। সামারি হচ্ছে কি, পড়াশোনা শেষ, 2 বছর চাকরি করেছি, ল্যাঙ্গুয়েজ পারি, এদের নিয়মকানুন বুঝি, শেষ, আপনি পিআরের জন্য আবেদন করতে পারছেন। এবার আসি ভিডিওর 2 নম্বর অংশ, যেখানে হচ্ছে যে আমার কাছে ওরা যে এই কাগজপত্রগুলো চেয়েছে ডকুমেন্টসের লিস্ট, সেটা হচ্ছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমি একটু ইমেলটা দেখে দেখে পড়ি, হ্যাঁ বিশাল লিস্ট তো। সো আমার কাছে যা যা চেয়েছে, ওরা আমাকে বলেছে যে আমার পাসপোর্ট নিয়ে যেতে, আমার যে টেম্পোরারি রেসিডেন্স পারমিট যেটা আছে সেটা নিয়ে যেতে বলেছে, আমার বায়োমেট্রিক ছবি নিয়ে যেতে বলেছে, তারপর হচ্ছে আমার কাছে কিছু আরবাইটসভার্ট্রাগ, আমার জব কন্ট্রাক্ট, এবং হচ্ছে লাস্ট 3 মাসের যেই স্যালারি স্লিপ আছে সেটা নিতে বলেছে, রেন্ট অ্যান্ড ফিয়াজিস এবং ফিয়ালাউফ, এটা হচ্ছে যে আপনার পেনশনের যেই স্লিপ আছে, কতগুলো পেনশন আমি দিয়েছি, সেটা নিয়ে যেতে বলেছে। B1 এর সার্টিফিকেট চেয়েছে আমার কাছে হচ্ছে যে আইনবুর্গেরং টেস্টের সার্টিফিকেট চেয়েছে, এবং হচ্ছে আমার বাসার যে কন্ট্রাক্ট সেটা চেয়েছে, এবং উল্লেখ করে দিয়েছে এখানে যেন আমার ইলেকট্রিসিটি, ওয়াটার, হিটিং এই সব কিছুর বিল যেন ইনক্লুডেড থাকে। এই জিনিসটা ওরা করে কেন? আপনার যে ইনকাম ওটা তোরা দেখতে পাচ্ছে, স্যালারি স্লিপ আছে আপনার, এবং হচ্ছে যে আপনার যে ব্যয়, দুইটা হচ্ছে কম্পেয়ার করে দেখার চেষ্টা করে যে আপনি আসলে নিজেকে চালানোর জন্য যথেষ্ট টাকা পয়সা আয় করেন কিনা, এটাই। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা জিনিস কি, আমার কাছে 113 ইউরো হচ্ছে আমাকে ফি দিতে হয়েছিল।
ঠিক আছে? সো এই হচ্ছে আপনার লিস্ট। এবার আসি আমাদের ভিডিওর তৃতীয় এবং চতুর্থ অংশ। তৃতীয় অংশ হচ্ছে বেনিফিটস কী কী আছে, চতুর্থ অংশ হচ্ছে যে আমার পার্সোনাল টিপস। তবে সেদিকে যাওয়ার আগে হচ্ছে আমাকে একটু সময় দিন, আমি আমাদের আজকের এই ভিডিওর যে স্পন্সর আছে তাদেরকে একটু থ্যাঙ্কস দিয়ে নিই। আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে TapTapSend, আমার ফেভারিট মানি সেন্ডিং অ্যাপ। ওরা খুব ভালো সার্ভিস দেয়, আসলে ফাস্ট এবং হচ্ছে খুব ভালো রেট দেয়। আপনি দিনরাত 24 ঘন্টা যখন খুশি যেখান থেকে খুশি আপনি যেভাবে খুশি টাকা পাঠাতে পারবেন, বিকাশ বলেন, ব্যাংক বলেন, সব কিছু দিয়েই। তবে রিসেন্টলি ওরা একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে আগে এটা হচ্ছে একদমই ফ্রি ছিল যেখান থেকে আপনি পাঠান। ইদানিং যদি আপনি এমন কেউ হন যে হচ্ছে ইউকেতে থাকেন কিংবা ইউনাইটেড আরব এমিরেটসে থাকেন এবং আপনি বিকাশে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন TapTapSend-এর মাধ্যমে, তাহলে হচ্ছে অল্প একটা চার্জ দিতে হবে। সেটা হচ্ছে কি, আপনাকে হচ্ছে £0.99 ইউকে থেকে এবং 5 দিরহাম ইউনাইটেড আরব এমিরেটস থেকে বিকাশে পাঠালে চার্জ দিতে হবে। বাকি যারা আছেন সবাই হচ্ছে, এমনকি ব্যাংকে যদি পাঠান, যেখান থেকে পাঠান, ডাজন্ট ম্যাটার, ফ্রি আপনি এটা ইউজ করতে পারবেন। আর হচ্ছে আমার কোড KKS যদি আপনি ব্যবহার করেন প্রথমবার ট্রানজ্যাকশানে, আপনি হচ্ছে বেশ ভালো রকম একটা বোনাস পাবেন। ইউরোপ থেকে হচ্ছে €25 এবং অন্যান্য দেশ থেকেও বেশ ভালো রকম অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে। সো ইউজ TapTapSend ফর সেন্ডিং মানি হোম অ্যান্ড ইউজ মাই কোড KKS। এটা হচ্ছে আমাদের স্পন্সরের অংশ। চলেন হচ্ছে আমরা পিআরের ভিডিওতে আবার ব্যাক চলে যাই। 3 নম্বর অংশ, পিআর পাওয়ার বেনিফিটগুলো কী কী। সবচেয়ে বড় বেনিফিট কি জানেন? আমাকে আর আউসল্যান্ডের বিহরে যাইতে হবে না। হ্যাঁ, আমাদের যে টেম্পোরারি রেসিডেন্স পারমিটগুলো আছে এগুলো হচ্ছে কীরকম, 1 বছরের জন্য মেয়াদ দেয়, 2 বছরের জন্য মেয়াদ দেয়। ওই 1-2 বছর পরে আবার লাইন ধরে, সিরিয়াল ধরে হচ্ছে যে আবার ভিসার মেয়াদ বাড়ানো, কারণ দেখানো যে এই কারণে। দিস ইজ ডিসকাস্টিং টু বি অনেস্ট। সো পিআর পাওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের পাসপোর্টে যত মেয়াদ থাকে, যত দিন, ওরা হচ্ছে আমাদের পিআরের কার্ডে হচ্ছে ততদিনই মেয়াদটা দিয়ে দেয়। ঠিক আছে? এবং হচ্ছে আমাদের যদি মেয়াদ ফুরিয়ে যায়, ধরেন 10 বছর পরে ফুরিয়ে গেল, তখন হচ্ছে ওদেরকে ইমেল করলে ওরা জাস্ট কার্ডটা নতুন করে পাঠিয়ে দেয় আপনার ঠিকানায়। মানে আর আউসল্যান্ডের বিহরের চেহারা দেখতে হবে না আমাদেরকে। এটা হচ্ছে পিআর পাওয়ার সবচেয়ে বড় সুবিধা। আরেকটা জিনিস আরেকটা আমার জন্য যেটা ইম্পর্টেন্ট বা অনেক মানুষের জন্য, সেটা হচ্ছে যে পিআর পাওয়ার পরে আপনি হচ্ছে নিজের বিজনেস ওপেন করতে পারবেন। ঠিক আছে? দোকান দেন, এজেন্সি খোলেন, যা খুশি তা, আপনাকে চাকরি করতে হবে সেরকম না। এবং আরেকটা জিনিস যেটা, আমাদের যতক্ষণ পিআর না হয় তখন আমরা কোনো না কোনো কিছু নিয়ে মানে ডিপেন্ডেন্ট। যেমন পড়াশোনার জন্য আসছি, সেই জন্য এখানে থাকছি, নতুন জব নিয়েছি, এই জন্য এখানে থাকছি। কিন্তু পিআরটা হয়ে গেলে আমরা আর ওই জবের উপরে আমরা ডিপেন্ডেন্ট না। পিআর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জব পরিবর্তন করতে গেলেও আউসল্যান্ডের বিহরটাকে অনুমতি নেওয়া মারাত্মক রকম ঝামেলা। ঠিক আছে? কিন্তু পিআরটা হলে আমরা যখন খুশি তখন জব সুইচ করতে পারবো, আমাদের নিজস্ব বিজনেস খুলতে পারবো, সব দিক থেকে অনেক অনেক সুবিধা। এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা হয়তো জানেন যে এখানে ফ্রিল্যান্সিং কিন্তু টেম্পোরারি যেই রেসিডেন্স পারমিটগুলো নিয়ে আমরা থাকি, আপনার যে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনার ফেসবুক বা ইউটিউব থেকে যে টাকাটা আসে, এটা কিন্তু ইলিগাল। ঠিক আছে? পিআর পাওয়ার আগ পর্যন্ত। কিন্তু পিআরটা যখন আপনি পাচ্ছেন, তখন আপনি আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এই সব কিছুকে হচ্ছে আপনি আপনার স্মল বিজনেস হিসেবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তখন সব কিছু লিগ্যাল হয়ে যাবে। ওকে? আরেকটা জিনিস হচ্ছে, আপনি এগুলো আসলে ছোটোখাটো বেনিফিটস। যেমন আপনি যদি সেনজেনভুক্ত যে কোনো দেশে যান, আপনি ওখানে 90 দিন স্টে করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। আপনি যদি লোন নিতে চান, আপনার কাগজপত্র একটু স্মুথলি যাবে। আপনি যদি আপনার বাসার কাউকে যদি এখানে ভিজিট ভিসা আনতে চান, আপনার পিআর থাকলে একটু স্মুথ হয়ে যায় প্রসেসটা। ঠিক আছে? এগুলো হচ্ছে মোটামুটি আপনার পিআর পাওয়ার বেনিফিটস। ভিডিওর 4 নম্বর অংশ খুবই গুরুত্বপূর্ণ অংশ, ইনফ্যাক্ট মেবি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মানে আমি তো প্রসেসটার মধ্যে দিয়ে গেছি, সো আমার কিছু পার্সোনাল টিপস আছে আপনার জন্য। প্রথম টিপস সেটা হচ্ছে যে একটু আগে থেকে প্রিপেয়ার থাকা। একটু এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন আমি আসলে কী বোঝাতে চাচ্ছি। আমার শহরে পিআর পাওয়ার জন্য আপনার হচ্ছে 6 সপ্তাহ সময় লাগে। 6 সপ্তাহের মধ্যে পিআরটা হয়ে যায়। কিন্তু কিছু কিছু শহর আছে যেখানে হচ্ছে আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা নেবেন না ইন্টারভিউ দেওয়ার জন্য, ওইটার জন্য 6 মাস লাইনে থাকতে হয়। ঠিক আছে? সো যা এই যে আমি আপনাকে ডকুমেন্টসের লিস্টটা দিয়েছি, এটা আমি ইচ্ছাকৃতভাবে করেছি। যা ডকুমেন্টস আছে এগুলো আগে থেকে রেডি রাখবেন। যেই দিন আপনার ধরেন 5 বছর, 3 বছর বা 2 বছর, যেই দিন আপনার হচ্ছে যে অ্যাপ্লাইয়ের ডেট, তার আরও অনেক আগে আপনি সব কাগজপত্র রেডি রাখবেন। এবং আপনি যদি এমন কোনো শহরে থাকেন যারা হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট দিতেই 6 মাস লাগে, ওইরকম শহরে থাকলে আপনি একটু অ্যাডভান্স অ্যাপ্লাই করতে পারেন। আপনি তো জানেনই ওরা অনেক সময় নেবে। সো নিজের শহর সম্পর্কে হচ্ছে যে ডিটেলস খোঁজ খবর নেন এবং হচ্ছে কাগজপত্র আগে থেকে কালেক্ট করুন। এবং যদি দরকার হয় শহর ভেদে একটু আগ বাড়িয়ে অ্যাপ্লাই করুন বা ইন্টারভিউটার জন্য হচ্ছে যে আগে থেকে একটু ইমেল করুন।
ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শটা হচ্ছে যে আমি একটু B1-এর সার্টিফিকেটটা নিয়ে একটু আপনার কানের মধ্যে ওই যে করে না কান পড়া দেওয়া যেটাকে বলে আর কি, সেটা দেওয়ার চেষ্টা করছি। আমার কলিগ আমার একদম সামনের ডেস্কে বসে, ওর সব কিছু রেডি, বাট 5 বছর হয়ে গেছে ও এখনও হচ্ছে যে B1 পরীক্ষাটা দেয় নাই। ঠিক আছে, সো আমরা অনেকে মনে করি যে আসছি যখন দরকার হবে পাসপোর্টের জন্য বা পিআরের জন্য তখন সার্টিফিকেট নিব, তখন পরীক্ষা দিব, কিন্তু প্রচুর মানুষ আছে যারা ওই দিব করে আর হচ্ছে দেয়া হয় না। সো আমি বলবো যে আপনি যদি এমন কেউ হন যে নতুন জার্মানিতে আসছেন, অতদিন পর্যন্ত অপেক্ষা করে বসে থাকবেন না যে যতদিনে আপনার দরকার হয়। আপনি একদম আসার পরে হচ্ছে ক্যালেন্ডারে দাগ দেন কোন মাসের কত তারিখে আপনি B1 পরীক্ষা দিবেন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যত তাড়াতাড়ি সম্ভব এটা দিয়ে ফেলুন। আরেকটা জিনিস হচ্ছে আপনার আইনবুর্গারং টেস্ট, যেটা এটা কিন্তু আইএলসের মতো না যে 2 বছর পরে এটার মেয়াদ চলে যাবে। সো একটা কাগজ গোছানো মানে এটা রেডি হয়ে গেছে। আপনি যেটা করবেন, ওই 2-3 বছর বসে থাকার দরকার নেই। ধরেন আপনি এখন স্টুডেন্ট অবস্থায় আছেন, আমি স্টুডেন্টদের জন্য বলছি এই জিনিসটা। সেমিস্টার ব্রেক দেয় না আমাদের, ওই ব্রেকে 1 সপ্তাহের প্রিপারেশন নেবেন, নিয়ে পরীক্ষাটা দিয়ে দেবেন। পরীক্ষাটা দিতেও কিন্তু আপনার ওয়েটিং লিস্টে থাকতে হয়, সবসময় দেখা যাচ্ছে সিট পাওয়া যায় না। তো আপনার ওই যে বামফের ওয়েবসাইট যেটা, ওখানে গেলে আপনি দেখবেন 333টা কোয়েশ্চেন আছে। আপনি পরীক্ষায় হচ্ছে 33টা কোয়েশ্চেন আসবে, 17 পেলে পাস। এত সহজ কোয়েশ্চেন আপনার 30-এর কমে নর্মালি কেউ পায় না, 33-এর মধ্যে 30 পায়, অনেকে 33 আউট অফ 33 পায়। ঠিক আছে, সো আমি বলবো যে কিছু অ্যাপও পাওয়া যায় আইনবুর্গারুংয়ের জন্য, এই অ্যাপের মধ্যেও দেখবেন 333টা কোয়েশ্চেন আছে। তবে আমি সাজেস্ট করবো সরাসরি বামফের ওয়েবসাইট থেকে হচ্ছে কোয়েশ্চেনগুলো পড়ার, কারণ কোনো কিছু যদি নতুন আসে, একটা কোয়েশ্চেনও যদি নতুন আসে, সেটা সবার আগে বামফে পরিবর্তন হবে ওই ওয়েবসাইটে। সো কম্পিউটার নিয়ে বসে 1 সপ্তাহ প্রিপারেশন নিয়ে, কোয়েশ্চেনও আছে অ্যান্সারও আছে, হ্যাঁ, প্রিপারেশন নিয়ে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই পরীক্ষাটা দিয়ে দেন। ওকে, এটার জন্য ওয়েট করার দরকার নাই, যেহেতু এটা কোনো মেয়াদ নাই। আরেকটা জিনিস, যেটা কোনো শহরে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট চায়, আমার কাছে কিন্তু চায় না, আমার শহরে চায় না, কিন্তু আমি দেখেছি কোনো শহরে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট চায়, ট্রান্সলেটেড ভার্সনটা। সো অরিজিনাল কপিটা নিয়ে আনেন যদি আপনি এখন জার্মানিতে থাকেন, এবং হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে ট্রান্সলেট করে ফেলেন। এইটাকে কিন্তু প্রচুর টাকা লাগে ট্রান্সলেশনে। আগে থেকে রেডি করে রেখে দেন, পিআরের জন্য হোক পাসপোর্টের জন্য হোক, এই জিনিস আপনার লাগবে। ঠিক আছে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আপনার একটা ক্লিন স্লেট লাগবে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ক্লিন স্লেট বলতে আমি আসলে এটা বোঝাতে চাচ্ছি যে আমরা অনেক সময় রেকলেস থাকি, যেমন ছোটোখাটো যেই অন্যায়গুলো আছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেগুলো, সেগুলো আমরা করে ফেলি। যেমন হচ্ছে যে ওই ট্রেনে উঠে গেলাম, টিকিট কাটি নাই, তারপর হচ্ছে রেডিও বিল যেটা রুনফুং যেটা আসছে দিই নাই, ফোনের বিল হচ্ছে বাকি রেখে দিয়েছে, তারপর হচ্ছে আমাদের ওই বুর্গা গিল্ড যেটাকে বলে আর কি, সোশ্যাল হেল্প নেওয়া, যেগুলো মানে আমার কাছে টাকা পয়সা নেয়, আমাকে ধার দাও, স্টেটের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, এই ধরনের যে কোনো জিনিস কিন্তু আপনার পিআর পাসপোর্ট সব জায়গাতেই হচ্ছে দারুণ রকম নেগেটিভ ইম্প্যাক্ট রাখে। ঠিক আছে, সো শুরু থেকেই সাবধান থাকেন, কোনো রকম কোনো সোশ্যাল হেল্পে যেটা বুর্গা গিল্ড এরকম কোনো কিছু নেওয়া যাবে না কখনোই। হচ্ছে আপনি যাই একটা জরিমানা যদি খান ট্রেনে, সেটারও কিন্তু রেকর্ড থেকে যায়। সো শুরু থেকে হচ্ছে যে কোনো রকম কোনো নিয়ম ভাঙবেন না, নিজের রেকর্ডটা ক্লিন রাখুন, আপনার পিআরের প্রসেসটা দ্রুত হবে। ঠিক আছে, কোনো রকম ঝামেলা ছাড়া হয়ে যাবে আশা করা যায়। সো এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আরেকটা হচ্ছে যে যেমন ধরুন এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি এখন হচ্ছে নভেম্বর 2025, আপনি যখন এই ভিডিওটা দেখছেন মেবি 2 বছর পরে, এর মাঝে হয়তো বা কোনো নিয়ম পরিবর্তন হয়েছে। সো খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, আপনি হচ্ছে আবেদন করার আগে অবশ্যই বামফের ওয়েবসাইটটা নিজে একবার চেক করে নেবেন, যখনই হোক না কেন, যত কন্টেন্ট ক্রিয়েটর যত কথাই বলুন না কেন, নিজের চেক দেওয়ার যে বিষয়টা সেটা করে নেবেন, নিজে একবার দেখে নেবেন যে আমি যা বললাম ওই নিয়মগুলো এখনও আছে না কোনো কিছু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, www.bamf.de এই ওয়েবসাইটটা থেকে চেক করে নেবেন। হ্যাঁ, আমি অনেক কথা বলে ফেলেছি, আশা করি কিছু না কিছু হলেও আপনার কাজে আসবে। আজকের ভিডিও পর্যন্ত থাকুক, দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।